বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ অপরাহ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি, যে দলটি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে 2024 সালে। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তনজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহদি হাসান, মোহাম্মদ রিশাদ হুসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তনজিম হাসান সাকিব। এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন খেলোয়াড় যাচ্ছেন। তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএসএর সঙ্গে আমাদের 3টি টি-20 ম্যাচের সিরিজ আছে, সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। আমাদের একটা ফার্স্ট চয়েস ছিল হাসান মাহমুদ, বাট বিট আনফর্চুনেট তাকে আমাদেরকে ক্যারি করতে হচ্ছে, বাট হোপফুলি যে হয়তো তাকে লাগবে না, বাট লাগতেও পারে। বাট অফকোর্স আমেরিকার সঙ্গে খেলাতে তো লাগবেই সিরিজ। ভাই, যেহেতু দল একটা ঘোষণা দিলেনি, আলটিমেটলি দলের আপনি চান্সেস নিয়েও কথা বলতেন, কিন্তু দলের কম্পোজিশনটা নিয়ে যেটা মন বলছিল মানে পিচ স্টাডি থেকে শুরু করে সব কিছুর পর যে আপনারা যেভাবে মিটিং করলেন দলটাকে, এটা কি আপনার গত কয়েকটা বাইলেটারাল সিরিজ বা টুর্নামেন্টের তুলনায় এই দলটার মধ্যে ডিফারেন্স থাকে? বাইলেটারাল সিরিজ তো আপনি একজন প্রতিপক্ষের এগেনস্টে খেলছেন, এখানে আপনি বৈশ্বিক ক্রিকেটে আপনার অ্যাটলিস্ট প্রাথমিক পর্যায়ে তো আমাদের চারজন প্রতিদ্বন্দ্বী, চারটা ম্যাচ আমাদের খেলতে হচ্ছে এবং দুটো ভিন্ন জায়গাতে আমরা খেলছি, ওয়েস্ট ইন্ডিজে এবং আমেরিকাতে। সো প্রতিপক্ষর আলোকে আপনি দেখবেন যে সেকেন্ড পার্টে আমরা সেন্ট ভিনসেন্টে দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের নেদারল্যান্ডে কিন্তু আপনি দেখবেন অনেক ডানহাতি ব্যাটসম্যান আছে। নেপাল, সেখানেও আমরা স্টাডি করেছি, সেখানেও ডানহাতি অনেক ব্যাটসম্যান আছে, প্লাস সেখানে উইকেট স্পিনকে সাহায্য করতে পারে। তো সেটা আরেকটা কারণ হচ্ছে তানভীরের ইনক্লুশনের কারণটা, দলে তাকে অন্তর্ভুক্তি করার আরেকটা কারণ হচ্ছে সো দ্যাট আমাদের একটা ব্যালেন্স ভারসাম্য যেন থাকে পেস বোলিং ইউনিটের সঙ্গে স্পিন ইউনিটের। আমার প্রশ্ন হলো যে আপনারা এই দল গঠনের সময় মানে কি চিন্তাটা করেছিলেন বা অনুষঙ্গটা কি কি এসেছিল মানে দল গঠনের জন্য, যে একজন ক্রিকেটার ফর্মে থাকবেন, একজন ক্রিকেটার অভিজ্ঞ, অথবা দলের যে ভারসাম্য রক্ষা করার বিষয়টা, মানে দল গঠনের ক্ষেত্রে আপনাদের ক্রাইটেরিয়াটা কি ছিল? বেসিক্যালি যদি যান তাহলে ওপেনিংয়ে আমাদের যেন 3জন ওপেনার থাকে, মিডলর জন্য অ্যাটলিস্ট আমরা 5জন সলিড ব্যাটার কাম উইকেট কিপারের প্রভিশনের জন্য থাকে, সেটার দিকে লক্ষ্য রেখেছি। আমরা সিমিং বোলার জন্য 4টা চিন্তা করেছি, তারপরে আমরা 3টা তো আমাদের আপনি ভেরি ইজি টু পিক স্পিনার। ফোর্থ স্পিনারের ক্ষেত্রে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে যে এই ফোর্থ স্পিনারে আমরা কেন যাব, এবং সেক্ষেত্রেই তখন এসছে যে আমরা কোন কন্ডিশনে কোন প্রতিপক্ষের এগেনস্টে এবং তাদের ব্যাটিং স্ট্রেংথে ব্যাটসম্যানদের প্যাটার্নরা কত, ডানহাতি বামহাতির ক্ষেত্রে আমরা সেটাকে গোনার চেষ্টা করেছি। এবং ওই মাঠে যদি ইনশাআল্লাহ আমরা যদি কোয়ালিফাই করতে পারি, ওই মাঠেই আমাদেরকে আরও 2টো ম্যাচ খেলতে হবে। তো সেই আলোকেই আমরা আশা করছি যে সেখানে হয়তো স্পিনাররা অনেক বেশি প্রাধান্য পাবে, স্পিনাররা হয়তো একটু পরে রোলে আসবে, তখন যেন আমাদের কোনো ঘাটতি না হয়, কিংবা আমাদের যে লেগ স্পিনার আছে সেখানে যদি কোনো কারণে তিনি যথেষ্ট আশাপ্রদ
ফলাফল করতে না পারেন, বলি পারফর্ম করতে না পারেন, সো দ্যাট আমাদের যেন সেই মুহূর্তে একটা ব্যাকআপ থাকে, যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা ব্যাকআপ থাকে এবং দলের সঙ্গে যেন সে প্রস্তুত থাকে। বিভিন্ন পরিকল্পনা যেগুলো হয়েছে সেই পরিকল্পনার মধ্যে তারা আছে, সো দ্যাট ওইখানে গিয়ে যেন খুব কুইক ডেলিভার করতে পারে। আমরা খুঁজেছি যে আমাদের কাছে হাতে রিয়েলি গ্লোবালের জন্য ক্রিকেট খেলার জন্য আসলে অভিজ্ঞ কোনো লেফট আর্ম স্পিনার আছে কিনা। তো সেই জায়গায় কিন্তু আমরা সার্চ করে লাস্টে যাকে আমরা বেস্ট পারফর্মার মনে করেছি এবং ফিট এবং অ্যাভেলেবেল আছে, এখানেও খুব বেশি বিকল্প ছিল না। আপনি জানেন যে হয়তো আলোচনার প্রসঙ্গে হয়তো নাম তাইজুলের এসছে, না নাসুম ইসলামের এসছে, বাট তাদেরকে ছাপিয়ে তাইজুল তো ধরেন ফিটনেসেরই ঘাটতি আছে, তো তাদেরকে ছাপিয়ে তানভীর চলে এসছে আমাদের লিস্টে। এবং সেটার একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম যে যখন আমরা ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস করেছিলাম আমরা, তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কিছু প্ল্যান করেছি, হোমওয়ার্ক করেছি এবং সেখান থেকে আমাদের কাছে যাদেরকে সম্ভাব্য ক্যান্ডিডেট মনে হয়েছে তাদেরকে নিয়েই কিন্তু আমরা চিটংয়ে গিয়েছিলাম। এবং আপনি আমাদের এই দুটো দলের মধ্যে যখন এখন খুব একটা ফারাক দেখতে পাচ্ছেন না খুব একটা, তার মানে আমরা একটা সুনির্দিষ্ট প্ল্যান আগের থেকেই করেছিলাম এবং সেই প্ল্যানেই মোটামুটি আমরা আছি। জাস্ট যদি কিছু কারেকশনের দরকার হতো সেই কারেকশনটা করার আমরা চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি ফর্মের ঘাটতি তো অনেক বেশি, আপনাকে এটা বাস্তব সত্য। এই মুহূর্তে যেটা আমাদেরকে পুনরুদ্ধারের জন্য একটা ব্যাপক চেষ্টা করতে হবে, নাহলে এই ফর্ম কন্টিনিউ হলে তো এটা ডেফিনেটলি একটা অনেক চিন্তার ব্যাপার। তো আমরা আশা করি যেটা যে কোয়ালিটি ইজ পার্মানেন্ট আমরা বলি, ফর্ম ইজ টেম্পোরারি, এটা আমাদের জন্য বেলায় ঘটুক যে তারা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ফেরত আসুক তাদের সমহিমায়। ভাই সামনে ভাই লিটনের সিলেকশন যেটা এই বছর হোয়াইট বলে সেরকম রান করেনি, শ্রীলঙ্কার সাথে থার্ড ওডিআর আগে তো টপ করেছে এবং এই সিরিজে সেরকম কন্ট্রিবিউট করার পরে সে লাস্ট দুটো ম্যাচ খেলবে, তো তার কোনো অল্টারনেটিভ ছিল না বলে কি তাকে প্রাধান্য দিতে হলো এক? আর দুই হচ্ছে যে আপনার টিমে দুজন খুব এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান আছে, রিয়াদ আর সাকিব, অবভিয়াসলি সাকিব ইজ প্লেইং, সবকটা ওয়ার্ল্ড কাপ খেলেছে, তো তাদের ভূমিকাটা কতটা ইম্পর্টেন্ট থাকবে এই ফর্মের সিচুয়েশনটা? দেখেন, লিটন দাসকে আমরা যে ম্যাচটাতে অন্তর্ভুক্ত করতে পারিনি ওটা কিন্তু সিরিজ ডিসাইডিং ম্যাচ ছিল, আমাদেরকে একটা সিদ্ধান্তে যেতে হয়েছিল একটা বিশেষ ম্যাচের জন্যই। আর এক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে জিনিসটা সবসময় চিন্তা করতে হয়েছে যে শুধু একজন ওপেনার না, আমাদের লিটনকে রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও সেখানে এসছে, কারণ আমাকে দুটো উইকেট কিপার নিয়ে যেতেই হবে এবং কনকাশনের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে আরেকটা বিকল্প ওপেনারের ক্ষেত্রে আমরা হয়তো ওপেন করার ক্ষেত্রে অন্য কেউ ক্ষেত্রে হলে হয়তো আরও ভিন্ন নাম আসতো, বাট এক্ষেত্রে আমরা হয়তো এনামুল হক বিজয়ের নামটা আমরা ডিসকাস করেছি, কিন্তু তারপরেও এই ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি যে, এবং তাকে নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। এই দুটো ম্যাচ যে তিনি খেলেননি সেই সময় তাকে নিয়ে তার আস্থার জায়গাটা কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই প্রচেষ্টাগুলো আমাদের টিমের কোচিং স্টাফরা করে যাচ্ছে এবং সেটা যে রিস্টাবলিশ হলে এটা তো বলা যায় না, পুরো এটা ডেলিভার করার পরই বলা যাবে কতটুকু সে পুনরুদ্ধার করা যাচ্ছে। তার সিলেকশন অফ ডেলিভারিজের ক্ষেত্রে যে ঘাটতিটা আমরা লক্ষ্য করছি, বল সিলেকশনের ক্ষেত্রে, শট সিলেকশনের ক্ষেত্রে, আমরা সেই জায়গায় তাকে আরো ফার্ম করার জন্য আমাদের কোচিং স্টাফরা চেষ্টা করছে। একটা প্রশ্ন ছিল যে ওই তানজিম সাকিব এবং সাইফুদ্দিন ইস্যুতে আপনি বলছিলেন যে আসলে সাইফুদ্দিন প্রপার ইয়র্কার গুলো করতে পারছিল না, বিবেচনার ক্ষেত্রে এটা শেষ মুহূর্তে কাজে এসেছে বা আপনাদের মাথায় ছিল, এবং তানজিম সাকিবের থেকে সাইফুদ্দিন 7 উইকেট বেশি পেল, যেহেতু প্রপারলি পার্টিকুলার সিচুয়েশনে আসলে সে ডেলিভার করতে পারেনি, সেটাই রিজন হয়েছে। তো একই প্রশ্ন যদি আমি মাথায় নিই, তানজিম সাকিব ওই সিচুয়েশনে ইয়র্কার করা বা ওই সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে কি কোথাও সফল হয়েছে যে দুইটা ম্যাচ খেলেছে? এক। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা ক্রিকেটারদের পারফরমেন্স দেখে নিয়েছেন, কিন্তু তানজিম সাকিব যেমন কম ম্যাচ খেলে বেশি উইকেট না পেয়েও বা ওই ইয়র্কার করার জায়গায় সফল না হয়েও দলে এসেছে, আকিব হোসেন ধ্রুব 17 জনের মধ্যে আছেন, তাকেও খেলানো হয়নি। তো এই যে কম খেলা বা খেলানো না হওয়া ক্রিকেটাররা বিশ্বকাপে যাচ্ছে, এটা কি ঠিকঠাক? রাইট, একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যাচ দেখে উইকেট দেখে একদম কনক্লুশন জানা যায় না। এক, স্পেশালি T20 ক্রিকেট আপনি কখন কোন অবস্থায় উইকেট পাচ্ছেন
সেটা কিন্তু অনেক ডিপলি আপনাকে দেখতে হবে যে কে কখন বোলিংয়ে আসছে। চিটাগংয়ে আপনি দেখবেন যে প্রথম দুটো ম্যাচই কিন্তু ওদের প্রথম দিকে সব সারি ব্যাটসম্যানরা আউট হয়ে গেছে এক। আর সেকেন্ডলি যে পার্টিকুলার জায়গায় আমাদেরকে সাইফুদ্দিনকে দরকার হতো, সেই পার্টিকুলার জায়গায় সেই অ্যাসপেক্টে সে কতটুকু করতে পারে, ডেলিভার করতে পারে, সেটাই আমরা পরখ করে দেখেছি। এবং লাস্ট ম্যাচটা কিন্তু আপনি দেখবেন আমরা মাত্র 2টা সিমারে খেলেছি। 2টা সিমারে খেলার আরেকটা উদ্দেশ্য ছিল যে ওই ম্যাচে তাকে 4 ওভার পুরোপুরি বল করতেই হবে। তো সেই জায়গাতে 4 ওভার বল করা, সেখানে 1-2 ওভার খারাপ হয়ে গেলে ইট ম্যাটার্সের লসের জন্য রেস্ট 3টা ম্যাচের থেকে আরও 2টা ম্যাচ আমি সেখানে একটা বিজয়ের সম্ভাবনা অনেক উজ্জ্বল দেখছি। তবে সাউথ আফ্রিকার সঙ্গেও যে তাদেরকেও যে হারানো যাবে না সেটা আমি বলি না, বাট তাদের যদি সাম্প্রতিক ফর্ম আমরা দেখি, তারা বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলছেন দলগতভাবে বা খেলেছেন, বা তাদের খেলোয়াড়রা ঘরোয়া লিগে খেলছে পার্শ্ববর্তী দেশে, সেই ফর্মের কথার আলোকে ডেফিনেটলি আমাদের সঙ্গে তাদের একটা ব্যবধান আছে। সেই ব্যবধানটা হয় তাদের বিলো পারফর্ম করে অথবা আমাদেরকে ওভার পারফর্ম করেই সেটাকে মেক আপ করতে হবে। এছাড়া এই ঘাটতি ঘুচার আমি বাস্তবিক অর্থে আমি সম্ভাবনার আলোটা অনেক কম্পারেটিভলি চান্স, যদি আপনি ক্যালকুলেটিভ চান্সের কথা যদি বলেন, ইস লেস। লিপু ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা তো অবশ্যই কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলে দলটা আপনারা ঠিক করেছিলেন, তো সাইফুদ্দিনকে যে বাদ দেওয়া হলো তা দলে রাখা হয়নি, এই ক্ষেত্রে আসলে যদি নির্দিষ্ট করে বলতেন যে এই সিদ্ধান্তটা কি সম্পূর্ণ আপনাদের ছিল কিনা, মানে নির্বাচন প্যানেলের ছিল কিনা, আর আমাদের যে কোচ আছেন আতুল সিংহে, উনি নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে বিশ্বকাপ দলে চেয়েছিলেন কিনা? দেখেন, আমরা প্রতিটা পদক্ষেপে আমাদের এই প্রাইমারি সিলেকশনটার সময় আমরা ম্যাচ সিনারিওতে যখন চিটাগংয়ে গিয়েছি খেলার সেই সিনারিওর উপরে প্র্যাকটিসগুলো সেশন দেখতে, সেখান থেকে আসার সময় উই হ্যাড এ লং মিটিং, ক্যাপ্টেন এবং কোচ সেখানে ছিল, এবং জাস্ট 30 তারিখে জমা দেওয়ার আগে আরেকটু আমরা সেটা পর্যবেক্ষণ করেছি। আপনি হয়তো বলতে পারেন যে আমরা সৌম্য সরকারকে কেন রাখলাম, তখন তো তিনি সুস্থ ছিলেন না, বাট আমাদের কাছে যে মেডিকেল কমিটির যে ফিডব্যাকটা ছিল এবং আমাদের স্ট্রেংথ এন্ড ট্রেনারের যে ফিডব্যাক ছিল, তার আলোকে আমরা বুঝতে পারছিলাম যে তার অনেক উজ্জ্বল সম্ভাবনা আছে ফেরত আসার এবং শেষ 2টা টি20 খেলার। সে কারণেই কিন্তু আমরা বলেছি যে দুটো আমাদের রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে যে একদম ওই দিনে যা অবস্থা, যা ফিটনেস, সেটার উপরে দল ঘোষণা করা, আর একটা হচ্ছে যে কারা কারা সম্ভাব্য ফিরতে পারেন, কিংবা ইফ আদার থিং রিমেইন সেম, তাহলে আমি কি করতাম এই খেলোয়াড়গুলো যদি সব আমাদের দলে থাকতো। তো আমরা ওই ক্যালকুলেশনটাই করেছি যে ইফ আদার থিং রিমেইন সেম, আমরা যেভাবে সাইফুদ্দিনকে দেখেছি এর আগে টুর্নামেন্টগুলোতে কিংবা ঢাকা লিগ যতটুকু তিনি খেলেছেন, সেই আলোকে কিন্তু আমরা দলটাকে গোছানোর চেষ্টা করেছি। এবং সেখানে অবশ্যই ক্যাপ্টেন এবং কোচের সঙ্গে আলোচনা হয়েছে, এবং আজকে যে আমরা দলটা ঘোষণা করলাম তার আগেও কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে আবার আমরা বসেছি এবং রিভিউ করেছি। দেখেন, আমাদের কিন্তু 5 জনের মধ্যে অনেক কিছু ডিসকাশন হয়, সো আই থিঙ্ক এভরিথিং ক্যানট বি পাবলিক। লিপু ভাই, দেব চৌধুরী এখানে। উইথ ইওর পারমিশন আমি রাজ ভাইকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। অফ কোর্স, সেটা হচ্ছে যে একসাথে দুটো প্রশ্ন আপনি মনে করতে পারেন। সেটা হচ্ছে বিং দা প্লেয়ার, বিং দা স্পিনার। আমাদের মিস হচ্ছে বাংলাদেশ স্কোয়াডে 4 জন স্পিনার আপনারা নিয়েছেন, ব্যাকআপ হিসেব করলে মাহমুদুল্লাহ রিয়াদও রয়েছেন। আপনার ওয়েস্ট ইন্ডিজে খেলার এক্সপিরিয়েন্স, অন্যান্য দলগুলোতে আমরা দেখেছি অন্যান্য বিশ্বকাপ ইভেন্ট যেগুলো অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে হচ্ছে, সেই তুলনায় বেশি স্পিনার সবাই অ্যাকোমোডেট করেছে। এটা বাংলাদেশের স্ট্রেংথের একটা বড় অংশ হবে কিনা আপনার ওয়েস্ট ইন্ডিজের এক্সপিরিয়েন্স থেকে? স্পিনার একটা বড় রোল প্লে করবে, এবং একই সঙ্গে আপনাদের স্কোয়াডে ফিফথ সিমার যদি আমরা ধরি, দ্যাট সৌম্য সরকার, সৌম্যর এই ইনক্লুশনটা আপনাদের নির্বাচক প্যানেলকে এক্সট্রা একটু মাইলেজ দিয়েছে কিনা? ওয়েস্ট ইন্ডিজে খুব স্বাভাবিকভাবে আমরা যেটা জানি যে স্পিনাররা একটু এক্সট্রা পায়। আমাদের এশিয়ার পরেই বাকি যে এখানে যত জায়গায় ক্রিকেট হয় তার মধ্যে আসলে ওয়েস্ট ইন্ডিজে স্পিনার একটু বেশি বেনিফিটেড হয়। যদিও টি20 ওয়ার্ল্ড কাপ এটা, তো খুব স্বাভাবিকভাবে আইসিসি তদারকি করবে উইকেটে, তো খুব যে আহামরি কিছু পাবে সেটা না, বাট হয় যে ওয়েদারের কারণেই যে বেনিফিটটা পাবে, তো ডেফিনেটলি আমরা সেটাতে বেনিফিটেড হব বলে আমি বিশ্বাসী। যে কারণে আসলে সবার আলোচনার সাপেক্ষে টিমটা এইভাবেই করা হয়েছে যে একটা তাকে 3 ম্যাচ বিশ্রামে দেওয়া হয়েছে।
তাসকিন ঢাকা লিগের ম্যাচ খেললেন টানা, এরপরে তাকে 4টা ম্যাচ খেলানো হলো। আসলে আপনাদের প্ল্যান কি ছিল, যে জিম্বাবুয়ের সঙ্গে জিততেই হবে এই ধরনের প্ল্যান, নাকি বিশ্বকাপের যে তাকে রাখতেই হবে তাসকিনকে, এই ধরনের কোনো? দেখেন, ম্যাচ খেলতে নামলে জিততেই হবে একটা জিনিস, আর ম্যাচ জিততে চাই আমরা সেটা আরেকটা জিনিস। আর সেকেন্ডলি হচ্ছে জেতার জন্যই মানুষ খেলে। আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের গেম প্ল্যানে ছিল যে মোস্টলি 4টার বেশি আমরা যেন খেলাতে না হয়। যদিও 2-3 জন খেলোয়াড় খেলেছে, নতুন আমাদের ওপেনার তামিম খেলেছে, ক্যাপ্টেন হিমসেলফ প্লেড অ্যান্ড তহিদ হৃদয়, এই 3জনই বোধহয় 5টা করে ম্যাচ খেলেছে। এ নাইলে সবারই জন্যই চিন্তা করা হয়েছিল যে ম্যাক্সিমাম 4টার মধ্যে রাখার জন্য, যেন সবাই 4টার মধ্যে ঘুরে ফিরে খেলে। এবং আনফর্চুনেটলি তাসকিনের লাস্ট ম্যাচ খেলার কথা না, মানে এই 4টা ইনেরও নিয়ে নিয়েছিল এবং হি ওয়াজ ইন এ ভেরি গুড রিদমে ছিল। লাস্ট ম্যাচটাতে প্রায় 144-6 বল করছিল। এই সময় অনেকে খেলতেও চায়, যে যেমন শরীফুলের ব্যাপারটা, যেমন সেও বলেছিল তো একটা ছুটি চাই, আমরাও দেখেছিলাম। তো এখন আমাদের নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাদিয়ে দিতাম। এখন ইউ নেভার নো কবে কে ইনজোর্ড হবে, সেটা যেন আগে থেকে প্রেডিক্ট করা যায় না। আবার এর ভবিষ্যতেও কেউ বলতে পারে না কোন খেলাতে কোন দলের কোন খেলোয়াড় ইনজোর্ড হয়ে যাবে। দ্যাট ইজ বিট ভেরি আনফর্চুনেট, দ্যাটস ট্রু। এবং এর থেকে আমার মনে হয় যে আগামীতে এই ব্যাপারে আমরা নিজেরাও এবং যারা টিম ম্যানেজমেন্ট আছেন আরও সতর্ক হওয়ার চেষ্টা করি। আমার একটা ছোট রিকোয়েস্ট আছে আপনাদের কাছে, যে আসলে দল আমরা দিলে কিংবা যে কোনো পর্যায়ে সবাই কিন্তু জাতীয় দলে খেলে। আপনারা হয়তো অনেক সময় বলেন যে, আমি দেখেছি যে ইন জেনারেল সবাই না, যে এই প্লেয়ার কেন জাতীয় দলে, সেই জায়গায় যদি বলেন তাহলে সেই জায়গায় তার জায়গায় রিপ্লেসমেন্ট কে হতে পারতো, তাহলে সেটা আমাদের জন্য উপকার হয়। মানে একটা অর্ধেক অংশ যদি না বলে, আবার এই খেলোয়াড় বাদ কেন না হয়নি কেন, তাহলে নিলে আমি কার জায়গায় নিতাম 15 জনে, কাইন্ডলি ওই জায়গাটাকে আই সিক সাম অ্যাডভাইস ফ্রম ইউ। I am open to take advice as well, you know. Thank you very much.